আচ্ছা, পরমাণুর যে রাসায়নিক সংকেতগুলো আমরা দেখি ওগুলো কি কখনো একটা গোপন কোডের মতো মনে হয়? মানে কিছু সংখ্যা, কিছু অক্ষর সব মিলিয়ে একটা জটিল খেলা? কিন্তু মজার ব্যাপার হলো এই কোডের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে একটা পরমাণুর আসল পরিচয়। তো চলুন আজ আমরা শিখব কিভাবে এই কোডটা সমাধান করা যায় আর একটা পরমাণুর ভেতরে সব নারী নক্ষত্র জেনে ফেলা যায়। তো একদম শুরু করা যাক, কি বলেন? এই যে দেখুন, ইউরেনিয়ামের একটা সংকেত, ওপরে লেখা 235 আর নিচে 92। আচ্ছা, এই সংখ্যাগুলো আসলে কি বলছে? মানে এই ছোট্ট একটা চিহ্নের মধ্যে কি এমন গোপন তথ্য থাকতে পারে? চলুন তো আগামী কয়েক মিনিটে এই রহস্যটা সমাধান করে ফেলি। আমাদের এই কোড ব্রেকিং মিশনের প্রথম কাজটাই হবে পরমাণুর একেবারে সেন্টারে, মানে নিউক্লিয়াসে ফোকাস করা। কারণ ওখানেই কিন্তু আমাদের প্রথম দুটো ক্লু, মানে ওই সংখ্যা দুটোর মানে লুকিয়ে আছে। চলুন শুরু করা যাক। আচ্ছা, ওই যে সংকেতের নিচের সংখ্যাটা, ওটাকেই বলে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। এটা আসলে খুবই সোজা একটা হিসাব। নিউক্লিয়াসে ঠিক কটা প্রোটন আছে এটা সেটাই বলে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি জানেন? এই সংখ্যাটাই হলো একটা মৌলের আসল আইডেন্টিটি। যেমন ধরুন 92 মানেই ওটা ইউরেনিয়াম। এই সংখ্যাটা যদি বদলে যায় তাহলে কিন্তু মৌলটাই আর এক থাকবে না, পুরো বদলে যাবে। ঠিক আছে, নিচের সংখ্যাটা তো বুঝলাম, এবার আসি ওপরের সংখ্যাটাতে। এটাকে বলা হয় ভর সংখ্যা বা ম্যাস নাম্বার। এটাও খুব সহজ। এটা হলো নিউক্লিয়াসের ভেতরে মোট যা যা আছে, মানে প্রোটন আর নিউট্রন, তাদের মোট সংখ্যা। এক কথায় বলতে গেলে নিউক্লিয়াসের প্রায় পুরো ওজনটাই এই সংখ্যাটা দিয়ে বোঝা যায়। তাহলে একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? প্রোটন বুঝলাম, প্রোটন নিউট্রনের যোগফলও বুঝলাম, কিন্তু শুধু নিউট্রন সংখ্যাটা বের করব কিভাবে? এখানেই আসল মজাটা। এটা জাস্ট একটা সিম্পল বিয়োগ অঙ্ক, কিছুই না। ওপরের ভর সংখ্যা থেকে নিচের পারমাণবিক সংখ্যাটা মাইনাস করে দিলেই বাস নিউট্রনের সংখ্যাটা বেরিয়ে আসবে। চলুন তো এই নিয়মটা একটু পরীক্ষা করে দেখা যাক। যেমন ধরুন কার্বন, 14 থেকে 6 বাদ দিলে থাকে 8, তার মানে 8টা নিউট্রন। এবার কপার দেখি, 65 থেকে 29 মাইনাস করলে হয় 36। আর আমাদের সেই ইউরেনিয়ামের কি অবস্থা? 235 থেকে 92 বিয়োগ করলে হয় 143। দেখলেন তো, নিয়মটা কিন্তু একদম পারফেক্টলি কাজ করছে। কথায় কথায় একটা নতুন শব্দও শিখে নেওয়া যাক, নিউক্লিয়ন। এটা আর কিছুই না, নিউক্লিয়াসের ভেতরে যে কণাগুলো থাকে, মানে প্রোটন আর নিউট্রন, ওদেরকে একসাথে ডাকা হয় নিউক্লিয়ন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মোট নিউক্লিয়নের সংখ্যাটা আসলে ভর সংখ্যারই আরেকটা নাম। যেমন ধরুন ফসফরাস 31, এর নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 31। সিম্পল। আচ্ছা, নিউক্লিয়াসের রহস্য তো সমাধান হলো। এবার তাহলে পরমাণুর বাইরের দিকে যাওয়া যাক, কি বলেন? চলুন এবার দেখি নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরছে তাদের দুনিয়াটা কেমন। ইলেকট্রনের সংখ্যা বের করার নিয়মটা কিন্তু আরও সোজা। একটা সাধারণ পরমাণু, মানে যেটা নিস্তড়িত বা নিউট্রাল, সেখানে চার্জের ব্যালেন্সটা ঠিক রাখতে হয়। তো নিউক্লিয়াসে যতগুলো পজিটিভ চার্জের প্রোটন থাকে ঠিক ততগুলোই নেগেটিভ চার্জের ইলেকট্রন বাইরে ঘুরতে থাকে। যেমন কপারের অ্যাটমিক নাম্বার তো 29, মানে ওর 29টা প্রোটন আছে। সুতরাং একটা নিউট্রাল কপার পরমাণুতে ইলেকট্রনও থাকবে ঠিক 29টা। এখন কথা হলো, এই ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসের চারপাশে এলোমেলোভাবে ছোটাছুটি করে না। ওরা খুব নিয়ম মেনে চলে। ওরা নির্দিষ্ট কিছু কক্ষপথে বা শেলে থাকে, যেগুলোর নাম দেওয়া হয়েছে কে, এল, এম এরকম। আর কোন শেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে সেটারও একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো 2n²। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন প্রথম কক্ষ মানে কে শেলের জন্য n এর মান হলো 1, তাহলে ফর্মুলা অনুযায়ী এখানে ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন থাকতে পারবে। দ্বিতীয় কক্ষ বা এল শেলের জন্য n হলো 2, তাই এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টা। আর 3 নম্বর মানে এম শেলের জন্য n হলো 3, তাই এখানে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে আমাদের মূল সোর্সের যে প্রশ্নটা ছিল তার উত্তরটা পেয়ে গেলাম। এম কক্ষে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। চলুন এবার একটা মজার কেস স্টাডি দেখা যাক। মনে করুন আমাদের বলা হলো একটা পরমাণুর এম শেলে 3টে ইলেকট্রন আছে। এটার মানে কি? এর মানে হলো ইলেকট্রন তো ভেতর থেকে বাইরের দিকে ভর্তি হতে হতে আসে, তাই ভেতরের কে আর এল শেল দুটো নিশ্চয়ই পুরোপুরি ভর্তি। তাহলে মোট ইলেকট্রন কটা হলো?
কে শেলে 2টো, এল শেলে 8টা আর এম শেলে দেওয়া আছে 3টে। যোগ করলে হয় 2 যোগ 8 যোগ 3, মানে মোট 13টে ইলেকট্রন। আর আমরা তো একটু আগেই জেনেছি যে একটা নিউট্রাল অ্যাটমে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান হয়, তার মানে প্রোটন সংখ্যাও হলো 13। এবার ধরুন আমাদের এটাও বলে দেওয়া হলো যে এই পরমাণুটার ভর সংখ্যা হচ্ছে 27। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? খুব সোজা, 27 থেকে 13 বিয়োগ করলেই পেয়ে যাচ্ছি 14। দেখুন তো, আমরা কিন্তু পরমাণুটার সব তথ্য বের করে ফেললাম। কিন্তু একটা ব্যাপার আছে, পরমাণু কিন্তু সব সময় নিউট্রাল বা নিস্তড়িত থাকে না। যখন ওটা ইলেকট্রন ছেড়ে দেয় বা গ্রহণ করে তখন সেটা হয়ে যায় আয়ন। যেমন এইখানে দেখুন M3+ আয়ন। এর মানে কি? এর মানে হলো পরমাণুটা 3টে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাই এর প্রোটন সংখ্যা 13ই আছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কমে গিয়ে হয়েছে 10। আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো প্রোটন কিন্তু বদলায়নি, আর তাই মৌলটার পরিচয়ও বদলায়নি। তো এতক্ষণ আমরা যা যা শিখলাম, এবার সেই সবগুলোকে একসাথে কাজে লাগানোর সময় এসেছে। চলুন এবার আমরা পুরো কোডটা সমাধান করি আর দেখি যে পরমাণুর একটা কণা বদলে গেলে তার সংকেতে ঠিক কি পরিবর্তন আসে। আচ্ছা, তাহলে আমাদের ফাইনাল চ্যালেঞ্জটা দেখা যাক। ধরুন একটা পরমাণু আছে 23592X, আর এখন যদি এটা বাইরে থেকে 3টে নিউট্রন পেয়ে যায় তাহলে কি হবে? এর নতুন সংক্ষেপটা দেখতে কেমন হবে? দেখুন, নিউট্রন তো নিউক্লিয়াসের ভেতরে থাকে, তাই না? তার মানে এটা সোজা ভরসংখ্যার উপরে প্রভাব ফেলবে। তো আগের ভরসংখ্যা ছিল 235, এর সাথে নতুন 3টে নিউট্রন যোগ হলো, তাহলে নতুন ভরসংখ্যা কত দাঁড়াবে? 235 যোগ 3 মানে 238। কিন্তু প্রোটনের সংখ্যায় তো কোনো বদল হয়নি, তাই না? তাই পারমাণবিক সংখ্যা 92, ওটা 92ই থাকবে, তার মানে মৌলটাও বদলাবে না। তাহলে নতুন সংকেতটা কি হলো? ওপরে 238, নিচে 92 আর পাশে এক্স, মানে 23892X। পরমাণুটা শুধু একটু ভারী হয়ে গেল, কিন্তু ওর পরিচয় একদম একই রয়ে গেল। আসলে আমাদের সোর্স মেটেরিয়ালের এই লাইনটাই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। এই যে গাণিতিক সমস্যাগুলো, এগুলো আসলে কয়েকটা বেসিক জিনিসের ওপরেই দাঁড়িয়ে আছে। প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন কিভাবে গুনতে হয়, ভর সংখ্যা কিভাবে বের করতে হয়, আর ইলেকট্রনগুলো কিভাবে সাজানো থাকে। এই কয়েকটা নিয়ম জানা থাকলেই যে কোনো পরমাণুর সংকেত দেখে তার সব রহস্য সমাধান করে ফেলা সম্ভব। আমরা তো দেখলাম যে নিউট্রনের সংখ্যা বদলালে পরমাণুর একটা নতুন ভার্সন, মানে আইসোটোপ তৈরি হয়। কিন্তু একবার ভাবুন তো, যদি নিউট্রনের বদলে প্রোটনের সংখ্যাটাই বদলে যেত, তাহলে কি হতো? পরমাণুটার পরিচয় কি তখনও একই থাকত? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।